আপনাদের সবাইকে স্বাগত জানাই সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক এই আয়োজন কুইজ 2025-এ। স্কুল পর্যায়ে আমাদের এই কুইজ প্রতিযোগিতা চলছে বাংলাদেশ টেলিভিশনে এবং 2025-এর এই কুইজে আমরা বেশ কিছু পরিবর্তন এনেছি নিয়মে এবং অংশগ্রহণকারীদের বেলাও। কি পরিবর্তন, কি নিয়ম সবকিছু জানিয়ে দেব আপনাদের। তবে তার আগে পরিচয় করিয়ে দিতে চাই যে দুটি দল আজ অংশ নিচ্ছেন আমাদের কুইজ 2025-এ। মুন ইসলাম, 10ম শ্রেণী, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তানজিবুর রেজা তৃপ্ত, BAF শাইন কলেজ ঢাকা, 10ম শ্রেণী। মোহাম্মদ ফিরদৌস হুসাইন, 10ম শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আবরার ফৈয়াজ ফরাজি, 10ম শ্রেণী, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। পরিচয় পেয়ে গেলেন, এবারে জানিয়ে দিই নিয়ম কানুন হচ্ছে যে আমরা দুটো ভাগে ভাগ করেছি আমাদের পুরো আয়োজনটাকে। প্রথম ভাগে থাকছে বিষয়ভিত্তিক রাউন্ড, যেখানে আমরা নির্দিষ্ট কয়েকটি বিষয় থেকে দুটি করে প্রশ্ন করব। 6টি বিভাগ থেকে দুটি করে মোট 12টি প্রশ্ন। তারপরে রয়েছে আমাদের কুইক কুইজ রাউন্ড, যেখানে 1 মিনিট সময়ের মধ্যে আমরা 10টা প্রশ্ন করব। বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল, তথ্য প্রযুক্তি, বিজ্ঞান, সাম্প্রতিক বিশ্ব, বাংলাদেশের সব থেকে আমরা প্রশ্ন করব। বিষয়ভিত্তিক রাউন্ডে প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 10 নম্বর, ভুল হলে জরিমানা হবে 5 নম্বর। আর কুইক কুইজ রাউন্ডে সঠিক উত্তরের জন্য থাকছে 5 নম্বর, কিন্তু ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। পরিচয় হয়ে গেল। আমাদের দু দলের সাথে ছোট্ট একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে মতিঝিল মডেল স্কুল এবং কলেজের আজ একজন শিক্ষার্থী রয়েছেন। তার কারণ হচ্ছে যে আরেকজন যিনি শিক্ষার্থী ছিলেন, প্রতিযোগী ছিলেন, তিনি সাময়িক কারণে আসতে পারেননি। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তানজিবুর রেজা এবং তিনি টিম আপ করেছেন এবং তিনি দল গঠন করেছেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সাথে। আজকে মতিঝিল মডেল অ্যান্ড কলেজের হয়ে লড়বেন আমাদের তানজিবুর। অনেক ধন্যবাদ তানজিবুর, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজকে সাপোর্ট করার জন্য। তো দেখা যাক আমাদের এই দুই দলের প্রতিযোগিতা আজকে কেমন জমে ওঠে। প্রথমেই চলে যাব আমরা আমাদের প্রথম বিষয়ে, সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমাদের প্রথম প্রশ্ন, একসময় বাংলাদেশের গ্রামে গঞ্জে যারা কামার রয়েছেন তারা এই যন্ত্র দিয়ে কয়লার আগুনে উস্কে দেবার জন্য বাতাস দিতেন। এটার মাধ্যমে বাতাস দেওয়া হতো, তাতে কয়লা আরও জ্বলে উঠত এবং লৌহ বা লোহা জাতীয় পদার্থ গলে সেটাকে পিটিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করা হতো। প্রশ্ন হচ্ছে, এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, যেটা একসময় আমাদের গ্রাম বাংলায় কামারেরা ব্যবহার করতেন, এই জিনিসটির নাম কি বা এই যন্ত্রটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। হাপর, দুজনই বলছেন হাপর। আচ্ছা, দেখে নি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার অপশন দিয়েছে চৌবাচ্চা, কয়লাদানি, কাঁচা লোহা, হাপর। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ চাইলে আপনারা আপনাদের উত্তরের সঙ্গে থাকতে পারেন কিংবা উত্তর বদলাতে পারেন। হাপরই থাকবেন। হাপরের ব্যাপারে ওনারা হা বলেছেন, দেখা যাক তারপরে কি হয়। তো হাপর সঠিক উত্তর কিনা দেখি কি বলে। অ্যাবসলিউটলি রাইট, হাপর। ভেরি ওয়েল ডান। ইউরোপেও এবং আমেরিকাতেও এই হাপর যন্ত্রটি ব্যবহার করা হতো, কারণ তখনকার সময়ে বাতাস দেবার আর কোনো যন্ত্র ছিল না। এটার মাধ্যমে টান দিলে পরে যখন ছেড়ে দিত ভারী, তখন নিজে বাতাসটা প্রথমে উপরে উঠাতো, তখন বাতাসটা টেনে নিত ভিতরে, ছেড়ে দিলে পরে চাপ লেগে বাতাসটা বের হয়ে যেত। ওই যে সামনের কোনায় যে নলটা আছে, নলটা দিয়ে বের হয়ে যেত এবং সে বাতাস অক্সিজেন প্রবাহিত করে কয়লার আগুনকে জ্বালিয়ে দিত, তাতে দ্রুত লোহাটা গলত। ভেরি ওয়েল ডান। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমেই পেয়ে গেলেন 10 নম্বর। দেখা যাক পরের প্রশ্নে কি দাঁড়ায় বাংলাদেশ বিভাগ থেকে। পরের প্রশ্ন হচ্ছে সংবিধান নিয়ে। স্বাধীনতা লাভের পর বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয়েছিল? সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। 16 ডিসেম্বর 1972। 16 ডিসেম্বর 1972। তার মানে স্বাধীনতা লাভের 1 বছর পরে গিয়ে
আপনারা বলছেন যে বাংলাদেশের সংবিধান তার কার্যকারিতা শুরু করে, তাই তো? শিওর এটাই সঠিক উত্তর? শিওর। কি করে জানলেন যে এটাই সঠিক উত্তর? ওই যে 1 বছর পর, ঠিক 1 বছর পর পরই কার্যকর হয়, মানে গণপরিষদে মানে পাশ করানো হয়, স্বাক্ষর করেন গণপরিষদের সদস্যরা। তারপরে এটি কার্যকর হয়। আচ্ছা দেখিনি আমাদের কম্পিউটার কি বলছে, এটি কি 1972 সালের 16 ডিসেম্বর কিনা? সঠিক উত্তর কম্পিউটার বলছে অবশ্যই বাংলাদেশের সংবিধান 1972 সালে 16 ডিসেম্বর গৃহীত হয় এবং কার্যকর হয়। এটি বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম সংবিধান যা দেশকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতি, একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র। এই 4টিকে সংবিধানে মূল নীতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। ভেরি ওয়েল ডান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আপনারা জিতে নিলেন 10 নম্বর। আর শেষ হয়ে গেল আমাদের বিষয়ভিত্তিক রাউন্ডের প্রথম বিষয় বাংলাদেশ থেকে 2টি প্রশ্ন। চলে যাই পরের বিষয়। আমাদের পরের বিষয় ইতিহাস। ইতিহাস থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়, দেখি কি থাকছে প্রশ্ন। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ব্রিটিশদের ফোর্ট উইলিয়াম দুর্গে 123 জন ইংরেজকে আটকে রেখে নির্মমভাবে হত্যার মিথ্যা অভিযোগ কাহিনী প্রচার করে ইংরেজরা। এই অভিযোগের ভিত্তিতে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজরা যুদ্ধ করে, যদিও পরবর্তীতে প্রমাণিত হয়েছিল যে ইংরেজরা এটা বানিয়েছিল, এই অপপ্রচার ঘটিয়েছিল। প্রশ্ন হচ্ছে যে ইংরেজদের বানানো এই যে তথ্য, এই হত্যাকাণ্ডটি, এটির নাম কি ছিল? বাজার প্রেস করেছেন এপাশে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আপনাদের উত্তর অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা। কোথায় পেয়েছেন যে এটার নাম অন্ধকূপ হত্যা? কোথায় পড়েছেন? এটি আমার দেওয়া আগে একটি কুইজ প্রতিযোগিতার প্রশ্নই এটা ছিল, তাই নাকি? সেখান থেকে জেনেছি। সেখান থেকে জেনেছেন। আচ্ছা, আমাদের কম্পিউটার কি বলে এটিকে অন্ধকূপ হত্যা কিনা? 4টি অপশন দিয়েছে কম্পিউটার। কম্পিউটার বলছে আপনার দেওয়া উত্তর অন্ধকূপ হত্যা আছে, তারপরে রয়েছে ফোর্ট উইলিয়াম হত্যা, পলাশির হত্যা এবং জালিয়ানওয়ালাবাগ হত্যা। এই 4টির যে কোনো একটি বেছে নিতে পারেন, উত্তর পরিবর্তন করতে পারেন, কিংবা অন্ধকূপ হত্যার সাথে থাকতে পারেন, সিদ্ধান্ত আপনাদের। থাকবে। অন্ধকূপ হত্যা বলছেন সঠিক উত্তর। সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর। ঠিক আছে, আমাদের কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে অন্ধকূপ হত্যা। ভেরি ওয়েল ডান, অ্যাবসলিউটলি রাইট। ঘটনাটা যেটা ছিল, ছবিটা যদি খেয়াল করেন, এই যে চারিদিক দিয়ে যে জায়গাটা ঘেরাও করা আছে লোহার গ্রিলের, এই জায়গাটাকে বলা হয় এখানে একটা কূপ আছে। বলা হচ্ছিল যে 123 জন ইংরেজকে ধরে নিয়ে এসে এখানে ফেলে দেওয়া হয়েছে এবং ফেলে দিয়ে মেরে ফেলা হয়েছে। কিন্তু সে সময় ওই আশেপাশে সিরাজউদ্দৌলা যেখানে ছিলেন সেখানে 123 জন কেন, 100 জনও কোনো ইংরেজ ছিলেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ইংরেজরা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে বাকি ইংরেজ যারা ছিল তাদেরকে খেপিয়ে তুলতে চাইছিলেন, কিন্তু সেরকম কোনো কারণ খুঁজে পাচ্ছিলেন না যে সবাইকে যাতে খেপিয়ে দেওয়া যায়। সেজন্য তারা কূটকৌশল প্রয়োগ করলেন, যে তারা ভাবলেন যদি বলা যায় যে ইংরেজদেরকে হত্যা করছে, আমরা হত্যার প্রতিশোধ নেব, তাহলে সমস্ত ইংরেজদের সারা ভারতবর্ষ থেকে একসাথে এনে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। তারা এই মিথ্যা প্রোপাগান্ডা চালালেন এবং বললেন এই সেই কূপ যেখানে হত্যা করা হয়েছে, বলে উত্তেজিত করা হলো ইংরেজদের। তারা এলেন এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ করলেন। এই হচ্ছে অন্ধকূপ হত্যার ঘটনা। চলে যাই ইতিহাস বিভাগে আমাদের পরের প্রশ্নে, দেখি কোনটি রয়েছে। আমাদের কম্পিউটার বলছে পরের প্রশ্ন, এই প্রাচীন সভ্যতা টেনোচটিটলান শহর যেটা যেটা আধুনিক মেক্সিকো সিটি, এটা নির্মিত হয়েছিল এই সভ্যতার সময়, এবং এই সভ্যতার সময়ে তাদের উন্নত জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং প্রকৌশলের জন্য তারা পরিচিত ছিল। প্রশ্ন হচ্ছে আমরা কোন সভ্যতার কথা বলছি? বাজার প্রেস করেছেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ টিম। মায়ান মায়ান সভ্যতা। সভ্যতা। মায়ান সভ্যতা।
আর কোনো নাম? আর কোনো নাম? মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, উত্তর দিচ্ছেন না। আচ্ছা, দেখা যাক এটি মায়ান সভ্যতা কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেকরা একটি মেসো আমেরিকান সভ্যতা ছিল। অ্যাজটেক সভ্যতা, অ্যাজটেক সাম্রাজ্য প্রায় 1300 থেকে 1521 সাল পর্যন্ত টিকে ছিল এবং স্প্যানিশরা এই জায়গাটি যখন বিজয় করে নেয় তখনই অ্যাজটেক সভ্যতার পতন ঘটে। অ্যাজটেক সভ্যতা। দুঃখিত, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ জরিমানা হয়ে গেল 5 নম্বর এবং এর সাথে শেষ হলো ইতিহাস বিভাগের 2টি প্রশ্ন। চলে যাই আমাদের পরবর্তী বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। দেখি কি থাকছে। প্রথম প্রশ্ন হচ্ছে, এটি একটি বহুজাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র যা পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান এবং কানাডার যৌথ উদ্যোগে পরিচালিত হয়। মহাকাশ গবেষণা, জীববিদ্যা, পদার্থবিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এটি মহাকাশে মানুষের দীর্ঘস্থায়ী উপস্থিতির প্রতীক ধরা হয় এটিকে। প্রশ্ন হচ্ছে, এই গবেষণা কেন্দ্রটিকে আমরা কি নামে চিনি? এটা ছবিও দেখতে পাচ্ছি। ইয়েস, সবার আগে বাজার প্রেস করছে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজ। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ISS। আইএসএস। শিওর? জি। কিভাবে বুঝলেন যেটা আইএসএস? বিভিন্ন রাষ্ট্র একসাথে গবেষণা করার জন্য একত্রিত হয় এটা থেকে। এটা থেকে মনে হচ্ছে যে এটা আইএসএস। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, আইএসএস। ভেরি ওয়েল ডান। এটি সেই মহাকাশ গবেষণা কেন্দ্র। এটা প্রতিদিন 15.7 বার, 24 ঘন্টায় 15.7 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং এখানে এমন সব গবেষণা করা হয় যেটা পৃথিবীতে এই গবেষণাগুলো করা সম্ভব না, যেটা মহাকাশেই করতে হবে। সেই সব গবেষণাগুলো, বৈজ্ঞানিক গবেষণাগুলো এই আইএসএস, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে করা হয়। ভেরি ওয়েল ডান। প্রথমেই 10 নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পেয়ে গেলেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। চলে যাই আমাদের পরের প্রশ্নের দ্বিতীয় প্রশ্ন, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে আসছে পর্দায়। দেখি কি থাকছে। এটি হচ্ছে মানুষের রক্তের প্রধান তরল উপাদান যা রক্তের প্রায় 55% গঠন করে। এটি মূলত পানি, লবণ এবং প্রোটিন নিয়ে গঠিত। এটি রক্তের কোষগুলিকে বহন করতে সাহায্য করে এবং পুষ্টি, হরমোন ও বর্জ্য পদার্থ সারা শরীরে পরিবহন করে। এই যে হলুদ রঙের পদার্থটি আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে কি? এই রক্তের প্রধান তরল, এই উপাদান, এটির নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন এ পাশে আবারও মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্লাজমা বা রক্তরস। প্লাজমা বা রক্তরস। ওকে, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে আসলে প্লাজমা। অ্যাবসলিউটলি রাইট। প্লাজমা হচ্ছে রক্তের জমাট বাঁধা প্রক্রিয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় দেখা যায় যে আমাদের অনেকে, বিশেষ করে কোভিড-19 সময় যেটা হয়েছে, যে অনেকের শরীরে যখন তাদের রক্তের স্বল্পতা দেখা গেছে বা রক্তের কোষ যখন অনেক কমে গেছে, তখন সেক্ষেত্রে রোগীকে প্লাজমা দেওয়া হয়েছে। ডেঙ্গুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্লাজমা দেওয়া হয়, সুস্থ প্লাজমা দেওয়া হয় রোগীর জীবন বাঁচানোর জন্য। তো রোগ চিকিৎসার ক্ষেত্রে এই প্লাজমা কিন্তু একটা অনেক বড় গুরুত্ব বহন করে। রক্ত থেকে আলাদা করে নেওয়া হয় এই প্লাজমাটি, যেটার মধ্যে পানি, লবণ এবং প্রোটিন, এই জিনিসগুলো থাকে। ভেরি ওয়েল ডান। 10 নম্বর পেয়ে গেলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে আবারও মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। ভেরি ওয়েল ডান। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে প্রশ্ন শেষ। চলে যাই আমাদের পরের বিভাগে,
শিল্প সাহিত্য সংস্কৃতিতে। শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ৪৯ বছর বয়সে ১৯৭১ সালের ১০ অক্টোবর ফ্রান্সের প্যারিসে পরলোকগমন করেন তিনি। তার প্রখ্যাত উপন্যাস লাল সালু, যেটা ১৯৪৮ সালে প্রকাশিত হয়, চাঁদের অমাবস্যা ১৯৬৪ সালে প্রকাশিত হয়। তার পরের উপন্যাস কাঁদো নদী কাঁদো ১৯৬৮ সালে প্রকাশিত হয়। কল্লোল যুগ, সাহিত্যের অনেকগুলো যুগ রয়েছে, কল্লোল যুগ বলা হয়। কল্লোল যুগের তার ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি মূলত ইউরোপীয় সাহিত্য দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিলেন এবং ওই প্রভাবের মধ্যে থেকে তিনি তার উপন্যাসগুলো লিখেছেন। প্রশ্ন হচ্ছে আমরা কোন সাহিত্যিকের কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। একই সঙ্গে বাজার প্রেস করেছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দ সৈয়দ ওয়ালিউল্লাহ। ওয়ালিউল্লাহ। আপনারা বলছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। শিওর? জি। মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ শিওর ইনি সৈয়দ ওয়ালিউল্লাহ? অলরাইট, দেখি আমাদের কম্পিউটার কি বলে ইনি সৈয়দ ওয়ালিউল্লাহ কি না। অ্যাবসলিউটলি রাইট, তিনি সৈয়দ ওয়ালিউল্লাহ। ১৯২২ সালের ১৫ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৪৯ বছর বেঁচে ছিলেন তিনি, কিন্তু আমাদেরকে অসাধারণ সমস্ত সাহিত্যকর্ম তিনি উপহার দিয়ে গেছেন এবং তার রচনা শৈলী অসাধারণ। এবং আরেকটি বড় ব্যাপার যে তিনি কিন্তু পেশাগত জীবনে কূটনীতি ছিলেন এবং ইউরোপের বিভিন্ন দেশে তিনি ঘুরেছেন, বেরিয়েছেন। শেষ পর্যন্ত তিনি ফ্রান্সে থিতু হয়েছিলেন, সেখানেই তিনি থাকতেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে উনি খুবই কনসার্ন ছিলেন, চিন্তিত ছিলেন। ওনার যা আয় ছিল তার একটা অংশ মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে উনি দান করেছিলেন। ভেরি ওয়েল ডান। সাহিত্য বিভাগের প্রথম প্রশ্নে দুদলই সঠিক উত্তর দিলেন। দেখি এখন পরের প্রশ্নে গিয়ে কি দাঁড়ায়। আমাদের পরের প্রশ্ন, তিনি একজন বাঙালি সঙ্গীতজ্ঞ। সেতার, সানাই এবং রাগ সঙ্গীতের বিভিন্ন ঘরানার গুরু হিসেবে তিনি সারা বিশ্বে প্রখ্যাত। মূলত সরোদ হচ্ছে তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহন। তার জন্ম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তার এক সন্তানের নাম উস্তাদ আলী আকবর খাঁ এবং কন্যার নাম অন্নপূর্ণা দেবী। এবং এই বাঙালি সঙ্গীতজ্ঞের বিখ্যাত শিষ্যের নাম হচ্ছে পণ্ডিত রবি শঙ্কর। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? সবার আগে বাজার প্রেস করেছেন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, রবি দাস। রবি দাস। দাস। অন্য কোনো নাম? ছবিটা দেখাই। ছবিতে মাথায় সাদা টুপি, সাদা পাঞ্জাবি পরে যিনি সরোদ বাজাচ্ছেন, এই মানুষটার কথা আমরা বলছি। এবং এই ছবিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, সেইখানের অডিটোরিয়ামে বসে এই বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি সরোদ বাজাচ্ছেন, শ্রোতাদের সরোদ বাজিয়ে শোনাচ্ছেন। তাকে যত বড় বড় পণ্ডিত রয়েছেন সঙ্গীতে, তারা তাকে বাবা বলে ডাকতেন। মিরপুর ক্যান্টনমেন্ট কলেজ না, তারা উত্তর দিচ্ছেন না। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। এটি সঠিক উত্তর হচ্ছে উস্তাদ আলাউদ্দিন খাঁ। 1862 সালের 8 অক্টোবর তার জন্ম। 1972 সালের 6 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ তিনি পেয়েছেন। এছাড়াও পদ্মবিভূষণ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে দেশিকোত্তম পেয়েছেন। দিল্লি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও পেয়েছেন। তিনি এত বড় মাপের একজন মানুষ ছিলেন উস্তাদ আলাউদ্দিন খাঁ, যাকে তার শিষ্যরা বাবা আলাউদ্দিন খাঁ বলে ডাকত এবং তার সহধর্মিণীকে মা বলে ডাকত। এমনই ছিল তাদের সম্পর্ক। দুঃখিত, মতিঝিল মডেল স্কুল, ভুল উত্তর, আপনাদের জরিমানা হয়ে গেল 5 নম্বর। এবং সাহিত্য বিভাগের 2টি প্রশ্ন শেষ। আমাদের পরের বিভাগ হচ্ছে ভূগোল।
চলে যাই আমাদের প্রশ্নে ভূগোল বিভাগের। পৃথিবীর বায়ুমণ্ডলে একটি স্তর রয়েছে যেটির নাম হচ্ছে ওজোন স্তর। ভূপৃষ্ঠ থেকে 20-30 কিলোমিটার উপরে অবস্থিত এই স্তরটি, যেটা পৃথিবীর ছাতা হিসাবে কাজ করে এবং সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে দেয় না। সমস্যা হচ্ছে যে আমাদের সিএফসি গ্যাস এত বেশি ব্যবহার বেড়ে গেছে যে তার ফলে ওজোন স্তর, যেটা ক্ষতিকর বেগুনি রশ্মিকে আসতে বাধা দিত, একটা লেয়ার ছিল, সেই লেয়ারটায় অনেক বড় বড় ছিদ্র দেখা দিচ্ছে। এবং ছিদ্র দেখা দেওয়ার ফলে একে তো অতি বেগুনি রশ্মি আসছেই, তার পাশাপাশি বিশ্বের জলবায়ুতে একটা বড় পরিবর্তন ঘটছে। প্রশ্ন হলো, বিশ্ব জলবায়ুতে কি পরিবর্তন ঘটছে? সবার আগে বাজার পেশ করছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ওজোন স্তরের ক্ষয়ের ফলাফলস্বরূপ আমাদের গ্রিন হাউস গ্যাস অনেক বেড়ে যাচ্ছে। তো এই গ্রিন হাউস গ্যাসের বাড়ার ফলে হচ্ছে পৃথিবী যে এভারেজ যে টেম্পারেচার থাকে ওই টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে। এর ফলে কিন্তু জলবায়ুতে যে পরিবর্তনটা আসছে এটা, এবং এই পরিবর্তন খুবই ক্ষতিকর। এটি যদি প্রাকৃতিকভাবে হয় তাহলে এটি অতটা ক্ষতিকর হয় না, কিন্তু যে ওজোন স্তরের ক্ষয়ের ফলে যে ক্ষতি হচ্ছে সেটা অনেক বেশি ক্ষতি হচ্ছে। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে যেখানে অনেক ঠান্ডা ওখানে প্রচুর গরম পড়ছে, ন্যাচারাল ডিজাস্টার্স বা প্রাকৃতিক দুর্যোগ যেগুলো ওইগুলো অনেক বেড়ে যাচ্ছে। তারপর বিভিন্ন জায়গায় জীববৈচিত্র্য এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, বিভিন্ন প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে, বা মানুষের পক্ষেও আসলে চরম আবহাওয়া বিরাজ করছে। তো এইভাবে আসলে জলবায়ুতে একটা ক্ষতিকর পরিবর্তন ঘটছে। একেবারে চমৎকার বলেছেন, একদম বিস্তারিত বলেছেন। ভেরি ওয়েল সেইড। দেখে নিই আপনার কথার সাথে আমাদের কম্পিউটার সহমত পোষণ করে কিনা। আমাদের কম্পিউটার বলছে এর ফলে বিশ্বব্যাপী উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ঘটছে, ভূপৃষ্ঠ এতটাই উত্তপ্ত হচ্ছে যে সামগ্রিকভাবে বদলে গেছে আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ, সৃষ্টি হচ্ছে নানা প্রাকৃতিক দুর্যোগ, মানুষ আক্রান্ত হচ্ছে ত্বকের ক্যান্সার সহ জটিল রোগে। আপনি আমাদের কম্পিউটারের চাইতেও আরো সুন্দর করে আরো বিস্তারিত বলেছেন। ভেরি ওয়েল ডান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। একেবারে সঠিক উত্তর। এই যে উষ্ণতা বাড়ছে তার ফলে যে আমাদের উত্তর মেরুতে যে বরফ আছে সেটা গলে যাচ্ছে, এবং সম্ভাবনা আছে যে আগামীতে হয়তো বাংলাদেশের অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে যেতে পারে। এবং গরমের সময় যে আমাদের এখন ভয়ঙ্কর গরম হয়, এত গরম আমরা কখনো দেখিনি। একসময় শীতকালে আমাদের এখানে চমৎকার শীত পড়তো, আবহাওয়াটা দারুণ ছিল, কিন্তু এখন এই রাত্রেবেলা ঠান্ডা, দিনের বেলা গরম, আবার হঠাৎ ঠান্ডা নাই, আবার হঠাৎ ঠান্ডা, এই যে ব্যবহার আবহাওয়ার, এটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং ওলটপালট আবহাওয়ার কারণে আমাদের শরীর স্বাস্থ্যের উপর মারাত্মক ঝুঁকি নিয়ে আসে। দেখা যাচ্ছে যে এখন আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই সারা বছর সর্দি, জ্বর, কাশি, গলা ব্যথা এগুলো লেগেই রয়েছে। এর মূল কারণই হচ্ছে আবহাওয়ার এই পরিবর্তন। কেবল বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষই এটার কারণে ভুগছে। এবং যতদিন যাবে আমরা যদি এটার ব্যাপারে সচেতন না হই, যদি এই উষ্ণায়ন থামাতে ব্যর্থ হই, তাহলে দিন এমন আসবে যে আমাদের মানব সভ্যতা, আমরা মানুষেরা এই পৃথিবীতে আর টিকে থাকতে পারবো না। ভেরি ওয়েল ডান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দারুণ বলেছেন। চলে যাই ভূগোল বিভাগের আমাদের দ্বিতীয় প্রশ্নে, দেখি কি থাকছে আমাদের জন্য। পরের প্রশ্ন, এই মেঘ গোলাকার স্তূপের মতন ছোট ছোট ঢেউয়ের মতো আকাশে ভেসে বেড়ায়। অতি সূক্ষ্ম তুষারকণা দিয়ে এই মেঘ গঠিত। এই মেঘগুলো ছোট ছোট তুলোর বলের মতো সারি সারি করে থাকে। সাধারণত শীতকালে এই মেঘগুলোকে দেখা যায়, এবং এই মেঘ যদি আমরা দেখি তখন বুঝতে পারি যে আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে, আরো বেশি ঠান্ডা হবে। প্রশ্ন হচ্ছে এই মেঘের নাম কি? তুলোর মতো মেঘ, তুলোর মতো স্তূপ, গোলাকার। শীতের সময়ে এই ধরনের মেঘ আমরা অনেক বেশি দেখতে পাই আকাশে। আমরা জানি যে 4 ধরনের মেঘ আছে। এই মেঘের নাম কি? মনে হচ্ছে না কোনো দলের কাছ থেকে সঠিক উত্তর পাবো। দেখি আমাদের কম্পিউটার কি বলে। কম্পিউটার এটার তোর, এটা হচ্ছে সিরোকিউমুলাস। সিরোকিউমুলাস মেঘ।
এই মেঘ বায়ুমণ্ডলের 16,000 থেকে 49,000 ফুট উচ্চতায় এই মেঘটার অবস্থান, এই মেঘটা থাকে। আমাদের ভূগোল বিভাগ থেকে শেষ হয়ে গেল দুটো প্রশ্ন, চলে যাই আমাদের পরের বিভাগ, শেষ বিষয় আমাদের, সেটি হচ্ছে খেলাধুলা। ঠিক আছে, দেখি খেলাধুলা থেকে প্রথম কোন প্রশ্ন আসে আমাদের জন্য। প্রথম প্রশ্ন যেটি আসছে সেটি হচ্ছে বেসবল খেলা দুটি দল নিয়ে গঠিত, যেখানে প্রতিটি দল পর্যায়ক্রমে ব্যাটিং ও ফিল্ডিং করে। বেসবল খেলার মূল লক্ষ্য হলো ব্যাট দিয়ে বল আঘাত করে যতটা সম্ভব রান সংগ্রহ করা, অনেকটা ক্রিকেটের মতন। 19 শতাব্দীতে প্রথম এই খেলা শুরু হয় এই দেশটিতে এবং তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে খেলে। প্রশ্ন হচ্ছে বেসবল প্রথম কোথায় শুরু হয়েছিল 19 শতাব্দীতে এবং কাদের, কোন দেশের জাতীয় খেলা এটি? সবার আগে বাজার প্রেস করেছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্র, সেই দেশে প্রথম শুরু হয়েছিল বলছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা বেসবল। শিওর? দেখে নিই আমাদের কম্পিউটার কি বলে। উত্তর সঠিক হলে 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর, এবং কম্পিউটার বলছে আপনাদের উত্তর সঠিক উত্তর বেসবল। বেসবল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা। ভেরি ওয়েল সেড। এবং আমরা আমেরিকার যত মুভি দেখি, আমেরিকান মুভিগুলিতে প্রায়ই কিন্তু বেসবল নিয়ে দুটো জিনিস, একটা হচ্ছে বাস্কেটবল আর একটা হচ্ছে বেসবল, আবার আরেকটা হচ্ছে রাগবি, তাই না? এই তিনটা খেলার ব্যাপারে আমেরিকার জনগণ খুবই মুগ্ধ এবং তারা এই খেলার ব্যাপারে অনেক খোঁজ খবর রাখে, অনেক প্রিয় তাদের। পরের প্রশ্নে চলে যাই আমরা খেলাধুলা বিভাগের শেষ প্রশ্ন বিষয়ভিত্তিক রাউন্ডের। দেখি কি থাকছে। ফিফা বিশ্বকাপ প্রতি 4 বছর পর পর অনুষ্ঠিত হয়। 2018 সালে কোন দেশ ফাইনালে ক্রোয়েশিয়াকে 4-2 গোলে পরাজিত করে তাদের দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিল? বাজার প্রেস করছেন সবার আগে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ফ্রান্স। ফ্রান্স। শিওর এটা ফ্রান্স? জি। একই সঙ্গে বাজার প্রেস করেছেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আপনাদের উত্তর ফ্রান্স। শিওর এটা ফ্রান্স? দুদলই বলছেন ফ্রান্স। দেখে নেই ফ্রান্স সঠিক উত্তর কিনা। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই ফ্রান্স। ভেরি ওয়েল ডান। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ দুদলই সঠিক উত্তর দিয়েছেন। চমৎকার, এবং দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। এবার একটু গল্প করি আমাদের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাথে। প্রথমেই আমাদের সাথে রয়েছেন আবরার ফাইরাজ ফরাজি। ফরাজি, আমাকে যদি একটু বলেন যে আপনার ইচ্ছে কি, স্বপ্ন কি, ভবিষ্যতে কি হতে চান? আমি বড় হয়ে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, এটা হয়ে কি হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হয়ে আমি বিভিন্ন দেশের সাথে এই কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে সেগুলো বিষয়ে গবেষণা করতে চাই, এবং এই বিষয়ে বিভিন্ন গবেষণা করে এবং গবেষণামূলক প্রতিবেদন লিখতে চাই। গবেষণা করে কি কি লাভ হতে পারে? বিভিন্ন দেশের মধ্যকার যেসব সম্পর্ক রয়েছে, কূটনৈতিক সম্পর্ক রয়েছে, সেই বিষয়ে মানুষকে বিস্তারিত তথ্য এবং সঠিক তথ্য প্রদান করতে চাই। বাহ, খুব ভালো। আসতে চাই মোহাম্মদ ফিরদাউস হোসাইন, আপনার কাছে আপনার কি স্বপ্ন? চিকিৎসক। চিকিৎসক হবেন? কারণ বাসায় বলেছে চিকিৎসক হতে, না, তাহলে দেখেন যে আমাদের সমাজে এমন পেশা খুব কম আছে যেগুলোতে সম্মান, একই সাথে অর্থনৈতিক নিরাপত্তা, তৃতীয়ত মানবিক যে বিষয়টা, এই তিনটা জিনিস কোনো খুব কম পেশায় একসাথে থাকে। যে পেশায় সম্মান আছে সেই পেশায় হয়তো বা অর্থনৈতিক নিরাপত্তা নাই, অথবা যে পেশায় অর্থনৈতিক নিরাপত্তা আছে কিন্তু সেই পেশায় সম্মান নাই, বা যে পেশায় এই দুইটা জিনিসই আছে কিন্তু সেই পেশায় যে মানবিক, যে মানব সেবার যে বিষয় থাকে ওইটা নাই। তো ডাক্তারি পেশাতে আসলে এই তিনটা জিনিসই একসাথে থাকে, সেই জন্য আসলে ডাক্তার হতে চাই। এবং সেজন্যই ডাক্তারি পেশাটাকে বলা হয় একটি মহান পেশা। বাহ, খুবই চমৎকার, একদম সুচিন্তিত ভাবনা যে আমি জীবনে কি চাই। জীবনে সম্মান চাই, অর্থনৈতিক নিরাপত্তা চাই, একই সঙ্গে মানবতার সেবা করতে চাই, এবং এই তিনটা চাওয়া যে পেশায় আমাকে এনে দেবে সেটা হচ্ছে চিকিৎসাবিদ্যা। সুতরাং আপনি চিকিৎসাবিদ্যা নিয়ে কাজ করতে চাচ্ছেন। ভেরি ওয়েল ডান মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই পাশে আছেন আমাদের মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহিন কলেজকে আমরা পেয়েছি এর আগের পর্বে, তানজিবুরকে। সুতরাং আলাদা করে তানজিবুরকে আর এখন কিছু জিজ্ঞেস করছি না, বরং জানতে চাইবো মুন ইসলাম, 10ম শ্রেণীর ছাত্র, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আপনার কাছে আপনার ভবিষ্যতের স্বপ্ন কি?
ভবিষ্যতে আমার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পড়ার ইচ্ছা। বুয়েটে পড়ার ইচ্ছা, জি। কি নিয়ে পড়তে চান? আমার মেইন ফোকাস হচ্ছে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। জি। আচ্ছা, এরপরে যদি অন্য কোনো সেক্টরে ঢোকার চান্স থাকে তাহলে আমি চেষ্টা করব। আর ছোটবেলা থেকে আমার একটা ইচ্ছা হচ্ছে মহাকাশ নিয়ে গবেষণা করা। আচ্ছা। তো অ্যাজ এ বাংলাদেশী যদি কোনো সুযোগ হয় বা সুযোগ পাওয়ার চেষ্টা করলে যদি আমি কিছু একটা করতে পারি তাহলে মহাকাশ নিয়ে অনেক দূর যাওয়ার আমার ইচ্ছা আছে। এক্সেলেন্ট। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কি হবে, মানে কি লাভ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে? কি লাভ সেটা পরে দেখা যাবে, কিন্তু প্রথমে হচ্ছে আমার যে সফটওয়্যারের প্রতি যে একটা ভালোবাসা বা টানটা আছে সেটা প্রথমে আমি বিবেচনা করেছি। আচ্ছা, যে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যদি চান। লাভের কথা বলতে যাই তাহলে আমাদের দেশের যে চতুর্থ শিল্প বিপ্লবে যে অনেকটা পিছিয়ে আছে এটা আমি অনেকটা এগিয়ে নিতে চেষ্টা করব এবং মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। ঠিক তাই, যে শিল্প বিপ্লবকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের অনেক নতুন নতুন অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হবে, যেটা আমাদের কাজটাকে সহজ করবে, দ্রুত করবে, নির্ভুল করবে। একটা ভালো অ্যাপ্লিকেশন, একটা ভালো সফটওয়্যার ডিজাইন আমাদেরকে এই ফলগুলো পেতে সাহায্য করে। দারুণ লাগলো গল্প করে আপনাদের সাথে। তো চলে যাই আবার আমরা আমাদের প্রশ্ন উত্তর পর্বে। এবারে আমরা যে বিষয়ে চলে যাব সেটি হচ্ছে কুইক কুইজ। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকছে 1 মিনিট সময় এবং 5টি করে নম্বর সঠিক উত্তরের জন্য, রাইট? তো প্রথমে সুযোগটা থাকছে মতিঝিল মডেল স্কুল টিমের জন্য, যেখানে আজকে সঙ্গ দিচ্ছেন মতিঝিল মডেল স্কুলকে বিএএফ শাহিন কলেজ ঢাকার তানজিবুর রেজা। তৈরি মতিঝিল মডেল স্কুল টিম? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? প্রশান্ত প্রশান্ত মহাসাগর। মহাসাগর। প্রাণীকোষে জিনগত উপাদান কোথায় থাকে? ক্রোমোজোমে। ক্রোমোজোমে। পথের পাঁচালী সিনেমার পরিচালক কে? সত্যজিৎ রায়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে বৃহত্তম প্রাণী কোনটি? নীলতিমি। নীলতিমি। তাজমহল কোথায় অবস্থিত? ভারতের আগ্রা। আগ্রা। এটিপি এর পূর্ণ রূপ কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডোলেসেন্ট ট্রাইফসফেট। বাংলাদেশের হোয়াইট গোল্ড কি? চিংড়ি। আইজাক নিউটন কোন দেশে জন্মগ্রহণ করেন? যুক্তরাজ্য। যুক্তরাজ্য। কাপ্তাই লেক কোন জেলায় অবস্থিত? রাঙামাটি। রাঙামাটি। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ? বুধ। বুধ। প্রাণীকোষে জিনগত উপাদান কোথায় থাকে? সেন্ট্রিওল। সেন্ট্রিওল। পথের পাঁচালী সিনেমার পরিচালক কে? সত্যজিৎ রায়। তাজমহল কোথায় অবস্থিত? আগ্রায়। বাংলাদেশের হোয়াইট গোল্ড? চিংড়ি। আইজাক নিউটন কোন দেশে জন্মগ্রহণ করেন? যুক্তরাজ্য। যুক্তরাজ্যে। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ? বুধ। বুধ। প্রাণীকোষে জিনগত উপাদান কোথায় থাকে? ক্রোমোজোমে। ক্রোমোজোমে। এর সাথে সাথেই শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই সঠিক উত্তর কি কি। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রাণীকোষে জিনগত উপাদান থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। পথের পাঁচালী সিনেমা পরিচালক সত্যজিৎ রায়। স্তন্যপায়ী প্রাণীদের বৃহত্তম হচ্ছে নীলতিমি। তাজমহল আগ্রা ভারতের সঠিক উত্তর। এটিপি হচ্ছে অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। আইজাক নিউটন ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন বা যুক্তরাজ্যে। কাপ্তাই লেক রাঙামাটিতে। সৌরজগৎ সবচেয়ে ছোট গ্রহ বুধ। মাত্র একটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পাইনি, 9টি প্রশ্নের সঠিক উত্তর পেয়েছি। অতএব 45 নম্বর চলে যাচ্ছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ টিমের কাছে। ভেরি ওয়েল ডান। শেষ 1 মিনিট এবার আমাদের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জন্য। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। বিখ্যাত কার্টুন মিকি মাউসের নির্মাতাকে? প্রকৃতির সবচেয়ে কঠিন বস্তু কোনটি? হীরা। ওডিসি মহাকাব্যের লেখক কে ছিলেন? হোমার। হোমার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? 1939। আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটি? আলজেরিয়া। আন্তর্জাতিক পরিবেশ দিবস 5 কবে? জুন। 5 জুন। উইম্বলডন টেনিস কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডন। লন্ডন। নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ করেন? ফ্রান্স। অগ্নিবীণা কাব্যগ্রন্থের লেখক কে? কাজী নজরুল ইসলাম। এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? গোবি। গোবি। বিখ্যাত কার্টুন মিকি মাউসের নির্মাতা কে? ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি। প্রকৃতির সবচেয়ে কঠিন বস্তু? হীরা। হীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে? 1939। আফ্রিকার সবচেয়ে বড় দেশ? আলজেরিয়া। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়? 5 জুন। নেপোলিয়ন বোনাপার্ট কোথায় জন্মগ্রহণ ফ্রান্স। করেন? উইম্বলডন টেনিস টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়? লন্ডনে। লন্ডনে। এবং এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নেই কটি প্রশ্নের সঠিক উত্তর আপনারা দিয়েছেন। মিকি মাউস ওয়াল্ট ডিজনির তৈরি,
সবচেয়ে কঠিন বস্তু হচ্ছে হীরা ওডিসি, হোমারের লেখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া। পরিবেশ দিবস 5ই জুন। নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন কোর্সিকা, ফ্রান্সে। উইম্বলডন টেনিস ইংল্যান্ডের লন্ডনে। অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম। এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি। দেখা যাচ্ছে 10টি প্রশ্নেরই আমরা সঠিক উত্তর পেয়ে গেছি মিরপুর পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছ থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন ফুল মার্কস 50 নম্বর। অভিনন্দন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। বিষয়ভিত্তিক রাউন্ড এবং কুইক কুইজ রাউন্ডে শেষে দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার বলছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আবরার ফাইরাজ ফরাজি 10ম শ্রেণীর ছাত্র এবং মোহাম্মদ ফিরদৌস হোসাইন দুজনে মিলে পেয়েছেন, অর্জন করেছেন সর্বমোট 110 নম্বর। অভিনন্দন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ 10ম শ্রেণীর ছাত্র মুন ইসলাম এবং আজকে তাদের দলে সহযোগী বন্ধু হিসেবে সহায়তা করতে এসেছেন বিএএফ শাইন কলেজ ঢাকার তানজিবুর রেজা। তানজিবুর রেজা এবং মুন ইসলামের দল অর্জন করেছেন সর্বমোট 85 নম্বর। অভিনন্দন টিম মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, অভিনন্দন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দুদলই চমৎকার লড়াই করেছেন আজকে। সেই সাথে আপনারা যারা আমাদের কুইজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, আপডেট জানতে চান, তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে কুইজ। সার্চ করলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন, আপডেটেড থাকুন। আর চাইলে আপনারাও কিন্তু অংশ নিতে পারেন কুইজ 2025। সেজন্য কি করতে হবে? ছোট্ট একটা কাজ। আপনার স্কুল থেকে নির্বাচন করুন 2 জন কুইজারকে, তারপরে তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ লিখে পাঠান আপনাদের স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে সরাসরি আমাদের কাছে। আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। তো দেখা হবে আপনাদের সাথে আমাদের আগামী পর্বে বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। তবে যতক্ষণ দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।